প্রশ্নটা হলো, আজ ডক্টর ইউনূস বলেছেন কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার। সরকার প্রধান হয়ে তিনি কি স্বজনপ্রীতির বাইরে নিজেকে রাখতে পেরেছেন? খুব কঠিন প্রশ্ন। প্রথম কথা হলো, কোটা পদ্ধতিটা স্রেফ একটা স্বজনপ্রীতি, মানে আমার অমুক লোকটাকে ভাল লাগে এই জন্য আমি আনছি, এই অর্থে এটা একটা দুর্নীতি না। এটা খুব সাধারণভাবে বলা হলো, বা বলা হল আসল কথাটাই বলা হলো না। আসলে হাসিনার এই পরিকল্পনাটা কেন কোটা মুভমেন্টটা হলো, এর পিছনে যে বাস্তবতা, সেই বাস্তবতাতে হাসিনাকে এত সহজে হাসিনা স্বজনপ্রীতি করছেন, তার বিরুদ্ধে কোটা পদ্ধতি না, এটা ভুল ব্যাখ্যা। স্বজনপ্রীতির বিরুদ্ধে এটা ছিল না। আসলে খেয়াল করে দেখেন, কোটা পদ্ধতি, এই যে ইভেন ওদের দলের নামটাও কি হয়েছে, বৈষম্য বিরোধী। তো হাসিনা একটা বৈষম্যের কাণ্ড ঘটিয়েছিলেন কোথায়? বিসিএস পরীক্ষায় রিক্রুটমেন্ট, যেটাকে আমরা বলি পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে যারা সরকারি আমলা হয়, সেই পিএসসির পরীক্ষাটা উনি কমপ্লিটলি, স্বজনপ্রীতি বললে কম বলা হবে, এই স্বজনপ্রীতি শব্দটাকে আমি আপত্তি করছি। এটা ছিল দলবাজি এক কথায় বললে, এবং এমন এক্সট্রিম দলবাজি, দলবাজিরও নানান রূপ আছে। ওনার রূপটা হলো যে নিজে একসময় বলছেন, বা ওনাদের লোকেরা বলে যে আমরা এটা এমন ভাবে পিএসসিটা সাজাবো, পিএসসি মানে আমলাতন্ত্রকে এমন ভাবে সাজাবো, সচিবালয়কে এমন করে সাজাবো, পরবর্তী কোন সরকার যদি আমাদের প্রথম সেটটাকে ফালায় দেয় উপায় সবাইকে গণহারে, স্টিল এর পরের দুটা জেনারেশনও ওই একই সেট থাকবে। আমরা এমন ভাবে 3 সেট আওয়ামী লীগ লুকে দিচ্ছি, যার একমাত্র পরিচয় হলো উনি আওয়ামী লীগের, আমাদের দলের লোক আমরা বেছে দিচ্ছি, তারা ছাড়া কেউ সচিবালয়ে থাকবে না, হচ্ছে বাংলা কথা। এখন এটাকে সিম্পলি একটা স্বজনপ্রীতি, সিম্পলি একটা দলবাজি, কত এক্সট্রিম এই কাজটা করছে খেয়াল করে দেখেন। যে হাসিনা যদি মারা যায়, হাসিনা যদি উৎখাত হয়ে যায়, এর পরেও তিনটা জেনারেশন যেন আওয়ামী লীগই থেকে যাবে। সচিবালয়ে যাকে খুঁজবেন, যাকে আপনি পদ দিবেন, সে আওয়ামী লীগেরই হবে, আওয়ামী লীগ আমলে রিক্রুটেড হয়ে যাবে। যেমন ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে উনি যেটা করেছিলেন, প্রায় 136 জন জয়েন্ট সেক্রেটারির উপরের 136 জনকে উনি ইমিডিয়েট পদত্যাগ করা দিয়েছিলেন। পদত্যাগ করার একটা আইনের সুযোগ আছে। আইনটা হলো, সরকারের যাদেরকে রিক্রুট করেছে, যেসব এমপ্লয়ি সচিব হয়ে গেছে মনে করেন, কারো বয়স যদি 25 বছর বেশি হয়ে যায়, 25 বছর বয়স মানে 25 বছর সার্ভিস এইজ যদি হয়ে যায়, 25 বছরের বেশি যে কোনো কাউকে সরকার কোনো কারণ না দেখিয়ে তাকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিতে পারে। এটা হলো আইনটা, বহুত পুরনো শেখের আমলের আইন আর কি, এখনো চলতেছে এইভাবে। পাকিস্তান আমলের মধ্যে ছিল কিনা আমার জানা নাই, কিন্তু এটা খুব পুরনো আইন এবং ওয়েল স্টাবলিশ, মানে এটা খুব কিছু কেউ আপত্তি করে না। সো এই আইনে ইউনূস সাহেব 136 জনকে সাথে সাথেই ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছিলেন। এরপরে 136 জন জয়েন্ট সেক্রেটারিকে উনি পদোন্নতি দিয়ে উপরে উঠছেন। তারপরেও দেখা যাচ্ছে যে, তাই শুনবেন, এই লোক তো আওয়ামী লীগ আমলের সচিব ছিল। এই যেমন আমাদের শিক্ষা সচিব আগে ছিলেন আমাদের নসরুল হামিদ, ঋতুমন্ত্রী, তার পার্সোনাল টাকা কালেক্টর, চান্দা কালেক্টর এটা বলা হতো। তাকে ইউনূস সাহেব দিয়েছেন শিক্ষা সচিব বানায়, এবং তিনি এমন ঘামুন্ডি, এই যে উনি শিক্ষামন্ত্রীর কথা মানেন না, মাস্টার মাইন্ডের ইয়ের কারণে, মাস্টার মাইন্ড না মানে মাইলস্টোন স্কুলের বা স্কুল কলেজের দুর্ঘটনার পরে পরীক্ষা পিছানো হবে কিনা এই সিদ্ধান্ত উনি নিতে দেন নাই মন্ত্রীকে, উনি আটকে রাখছেন। কে বেশি ক্ষমতাবান বুঝতে পারতেছেন? এই লোকগুলো আমাদের নসরুল হামিদের 1 নম্বর লোক ছিলেন। বুঝতে পারতেছেন
হাসিনার দেওয়া লোকগুলা কি পরিমাণে এখনো পর্যন্ত আছে। তাহলে এই অবস্থায় স্বজন প্রীতি এটাকে শুধু স্বজন প্রীতি বলবেন, শুধু দলবাজি বলবেন, নাকি 3 জেনারেশনের আওয়ামী লীগে ভর্তি করে রাখবো আমি সবকিছু, আমি যতই বদলান ঘুরে ফিরে যাকেই নিবে ওই লোকটা আওয়ামী লীগের হবে, এরকম অবস্থা তৈরি করে দিয়েছিলেন। তাহলে এটা স্রেফ একটা হিসেবে লিপ সার্ভিস, এটা কোটা মুভমেন্টের সঠিক এক্সপ্লেনেশন না, এটা হয় নাই। কোটা মুভমেন্ট সম্পর্কে একটা সঠিক ব্যাখ্যা উনি তুলে ধরেন নাই। এটা দুঃখজনক, খুবই দুঃখজনক যে উনি এখনো শিওর না যে কোটা মুভমেন্টটা আসলে ছিল কি। এটাকে স্রেফ এটা স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি সব গভর্নমেন্টের ভিতরে কম বেশি থাকে, অল্প বেশি থাকে। বাংলাদেশের মতন দেশের সব হিস্ট্রির ভিতরে আছে, বরং এর তুলনায় ইন্ডিয়াতে অনেক কম আমাদের মতন দেশ সত্ত্বেও। আমাদের এখানে সর্বোচ্চ হাসিনা আমল যেটা এক্সট্রিম থেকে এক্সট্রিমে গেছে, এক্সট্রিমেস্ট বলা ভালো, এরকম একটা অবস্থা ছিল আসলে। সেই জন্য এটার বিরুদ্ধে মুভমেন্ট ছিল, যেটাকে হাসিনা পরে সামলাইতে না পেরে বলতেছিল যে আমি তো রাজাকারদেরকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে সামনে নিয়ে আসছে, আমি এটা না দিলে পদোন্নতি ওরা না পেলে, চাকরি মুক্তিযোদ্ধার সন্তানরা না পেলে কি রাজাকারদেরকে দিব? এই ছিল তুই রাজাকার, তুই রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান উঠছে। সিম্পলি এই ইতিহাসটাও তিনি সাহেব জানেন না আসলে, বা আমলে নিয়ে এই কথাটা বলেন না, এই মূল্যায়নটা করেন না, তাই বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ।